হে এভরিওয়ান, আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে আমরা আমাদের এমসিপি সার্ভার বানাবো এবং তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এমসিপি সার্ভার কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, বর্তমান যে মডার্ন এআই ওয়ার্ল্ড, যেখানে সবকিছু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটায় আমরা ডেভেলপাররা কিভাবে আমাদের ভ্যালু অ্যাড করতে পারি সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং আমরা সচরাচর শুনে থাকি যে এআই আমাদেরকেই রিপ্লেস করে দিবে, কিন্তু আমাদের আসলে রিপ্লেস করবে না। এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এআই এর দুনিয়াতে আমাদের আরও নতুন কাজের সুযোগ হতে পারে এবং সেই জায়গাটায় এমসিপি সার্ভার ক্যান প্লে আ ভাইটাল রোল। সো আমরা ডেভেলপাররা যারা আছি তাদের এই এমসিপি সার্ভার কিভাবে বানাতে হয় বা কিভাবে কাজ করে এই জিনিসটা সম্পর্কে ধারণা রাখাটা খুবই জরুরি, কারণ এই এমসিপি সার্ভার ব্যবহার করে আমরা অনেক বিউটিফুল এজেন্টিক ওয়ার্কফ্লো এবং বিভিন্ন ফিচার কিন্তু এআই যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে ফিট করতে পারি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং যারা একেবারে কিছুই জানেন না কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি। এবং আশা করছি এই ভিডিওটি দেখার পরে এমসিপি সার্ভার কিভাবে কাজ করে সেই জিনিসটা সম্পর্কে আপনাদের একটা সুন্দর ধারণা হবে এবং সেই সাথে আমি একটা ছোট্ট এমসিপি সার্ভার আপনাদেরকে বানিয়ে দেখাবো যেন আপনাদের কমপ্লিট ধারণা আপনারা পেয়ে যান এখান থেকে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে চলুন এমসিপি জিনিসটা বুঝি। এমসিপি শব্দের পুরো ফর্ম হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল, এবং এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে যদি আমরা বুঝি তাহলেই আমরা মডেল কনটেক্সট প্রোটোকলটাকে বুঝতে পারবো। তার আগে বলে রাখি, এই মডেল কনটেক্সট প্রোটোকলটা আমাদেরকে বানিয়ে দিয়েছে অ্যানথ্রপিক নামক কোম্পানিটা, যারা ক্লড বানিয়েছে। ক্লড আমরা সবাই ব্যবহার করি, অ্যানথ্রপিকের কথাও অনেকেই জানেন। তো আসুন আমরা একটা একটা করে বুঝি মডেল কনটেক্সট এবং প্রোটোকল এগুলো আসলে কি। প্রোটোকল শব্দের বাংলা অর্থ কি? প্রোটোকল শব্দের বাংলা অর্থ হচ্ছে নিয়ম, বা ইংরেজিতে বললে বিভিন্ন রুলস। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা তো ওয়েব ডেভেলপাররা আমরা সচরাচর বিভিন্ন নিয়ম কানুন ফলো করেই কিন্তু কাজ করি। যেমন আমরা যদি এইচটিটিপি যে প্রোটোকলটা ব্যবহার করি, হ্যাঁ, এই যে দেখেন অলরেডি কিন্তু বলে ফেললাম প্রোটোকল। এইচটিটিপি যে প্রোটোকলটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু কিছু নিয়ম ফলো করে করি। যেমন আমরা যখন রেস্ট এপিআই বানাই তখন কিন্তু আমরা কিছু সেট অফ রুলস বা কোনো নিয়ম মেনে চলি। যেমন আমাকে রিকোয়েস্ট করতে হবে গেট মেথডে, পোস্ট মেথডে, পুট মেথডে বা ডিলিট মেথডে বা প্যাচ মেথডে, এবং আমরা যখন ডেটা ট্রান্সফার করব তখন সেই কমিউনিকেশনটা হতে পারে জেসন আরপিসি বা এক্সএমএল, হোয়াট এভার ইট ইজ। সো এই যে বিভিন্ন রুল ফলো করে করে আমরা কমিউনিকেশনটা করছি সেটা কিন্তু আমরা ওয়েব ডেভেলপাররা করি। ঠিক একইভাবে এআই এর ক্ষেত্রেও, এজেন্টিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এই ঘটনাটা এভাবেই হবে, সেটা আমরা একটু পরে বুঝবো। তো আপাতত আমরা বুঝে রাখি যে প্রোটোকল শব্দের অর্থ হচ্ছে নিয়ম। এরপরে আসছে মডেল কনটেক্সট। সবার প্রথমে আসি মডেল জিনিসটা কি। মডেল কিন্তু আমরা সচরাচর সবাই ব্যবহার করছি। মডেল হচ্ছে কি বিভিন্ন এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা বলি। যেমন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, সেখানে জিপিটি মডেল ব্যবহার করি, আমরা গুগল জেমিনাই ইউজ করি, আমরা ক্লড ইউজ করি। তো এরকম অসংখ্য মডেল আমরা ইউজ করছি। রিসেন্টলি ডিপসিক এসছে, সেটাও একটা মডেল। তো এই এলএলএম মডেলগুলো সম্পর্কে আমরা মোটামুটি পরিচিত, যেগুলোর সাথে আমরা কথা বলি এবং তারা আমাদেরকে উত্তর দেয়। এখন এই এলএলএম মডেলগুলো আসলে কিভাবে কাজ করে, কখনো কি ভেবে দেখেছেন এগুলো আসলে কিভাবে কাজ করে? আপনি যখন কোনো কথা লেখেন আপনার মনে হয় ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সার্চ করে তারপরে আপনাকে দিচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়। এলএলএম মডেলগুলো মূলত যে কাজটা করে তারা শুধু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে দক্ষ। মানে সে কিন্তু জাস্ট আপনাকে পরের ওয়ার্ডটুকু প্রেডিক্ট করে দিতে পারে। এই জন্য দেখবেন প্রত্যেকটা এলএলএম আপনি যখন কোনো প্রশ্ন করেন তখন সে যখন উত্তর দেয় তখন দেখবেন একটা একটা করে টেক্সট টাইপিং এর আকারে আসতে থাকে। আমরা মনে করি যে এটা মনে হয় খুব সুন্দর করে দেখানোর জন্য একটা ফ্রন্ট এন্ড একটা অ্যানিমেশন করে আমাকে দেখাচ্ছে। ব্যাপারটা আসলে তা না, এখানে কোনো সৌন্দর্যের ব্যাপার নাই। ও এভাবেই কাজ করে। ও শুধুমাত্র পরের ওয়ার্ড প্রেডিক্ট করতে পারে। আপনাকে একটা ওয়ার্ড লিখলো, এর পরের ওয়ার্ডটা কি হবে সেটা সে প্রেডিক্ট করে করে যায়, এবং যার কারণে একটা টাইপিং এফেক্ট আসে। আলটিমেটলি এলএলএম মডেলগুলো এভাবেই কাজ করে, এর বাইরে আর কিচ্ছু করে না। তাদেরকে সাফিসিয়েন্ট ইন্টারনেটের তথ্য দিয়ে দেওয়া হয়েছে, এগুলো প্রি ট্রেন্ড, এবং সেগুলোর মধ্যে যা যা তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে ওর কাছে অসংখ্য কম্বিনেশন পারমুটেশন আছে। ও সেগুলোর উপরে ভিত্তি করে পরের ওয়ার্ডটাকে জেনারেট করতে পারে, যে এই ওয়ার্ডের পরে বেস্ট ওয়ার্ড কি হবে। এইভাবে ও আসলে সামনে আগায়। এই কারণে এটাকে বলা হয় জেনারেটিভ এআই, এবং এগুলো আলটিমেটলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ খুবই ভালো। ক্লিয়ার? সো আমরা মডেল সম্পর্কে জানলাম। এরপরে আসছে কনটেক্সট। কনটেক্সট শব্দের বাংলা অর্থ কি? কনটেক্সট শব্দের বাংলা অর্থ হচ্ছে বিষয় বা কোনো একটা সাবজেক্ট। আমরা ইমেইলে সাবজেক্ট লিখি না,
আমরা যখন একটা ইমেল লিখি তখন সেই ইমেলে আমরা একটা সাবজেক্ট দেই এবং সেই সাবজেক্ট দেখেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার কি সম্পর্কিত ইমেল এসছে। ঠিক একইভাবে আমরা যখন চ্যাট জিপিটি, ক্লড এগুলোর সাথে কথা বলি তখন আমরা যে টেক্সটটা দেই সেই টেক্সটের মধ্যে আমরা কিছু কনটেক্সট দেই এবং বেসড অন দ্যাট কনটেক্সট সে ফার্স্ট ওয়ার্ডটা প্রেডিক্ট করে, এর পরবর্তীতে সেই ওয়ার্ডের সাপেক্ষে পরের ওয়ার্ডগুলো সে প্রেডিক্ট করতে পারে। তার মানে আপনি যে কনটেক্সটটা দিচ্ছেন সেই সম্পর্কিত তথ্য যদি তার কাছে থেকে থাকে তাহলেই সে উত্তর দিতে পারে। হ্যাঁ, সো কনটেক্সট বিষয়টা বোঝা গেছে। সো তাহলে মডেল কনটেক্সট প্রোটোকল এই জিনিসটার মানে হচ্ছে মডেলকে আমি যে কনটেক্সটটা দিচ্ছি সেইটা আমি কোনো নিয়ম ফলো করে তাকে আমি ফিট করাবো। হ্যাঁ, এবং এই ব্যাপারটা কি বলা হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। এবং এই ক্ষেত্রে কনটেক্সটটা কি এক্সটার্নাল বিভিন্ন ইনফরমেশন। মানে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি এখন ক্লডে যান এবং গিয়ে বলেন হু এম আই, ক্লড কি আপনাকে উত্তর দিতে পারবে? পারবে না। কিন্তু যদি পাস্ট কোনো কনভারসেশনে আপনি তাকে আগে থেকে বলে রাখেন যে ফর এক্সাম্পল ধরেন আপনি কোনো একটা পাস্ট কনভারসেশনে আপনি তাকে বলেছেন হে আই এম সুমিত, যদি কখনো কোনো কনভারসেশনে আপনি বলে থাকেন তাহলে সে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সে বলবে যে ইউ আর সুমিত। আদারওয়াইজ কিন্তু সে আপনাকে উত্তর দিতে পারবে না, তাই না? সো তার মানে আপনি যদি তাকে এর আগে থেকে আপনার সম্পর্কিত কনটেক্সটগুলো দেন দেন ইট ক্যান অ্যান্সার। ও যেটাতে ভালো সেটা হচ্ছে নেক্সট ওয়ার্ড প্রেডিকশনে ভালো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে ভালো। মানে আপনার কথাটাকে ন্যাচারাল ওয়েতে বোঝার ব্যাপারে সে এক্সপার্ট। ক্লিয়ার? ঠিক যেভাবে মানুষ কাজ করে। ক্লিয়ার? আপনি যা যা জানেন তার উপরে ভিত্তি করে আপনাকে কেউ যদি বলে আজকে তোমার কি কি মিটিং আছে, হ্যাঁ, আপনি সেটাকেও যেভাবে বুঝবেন। আবার এমনভাবে প্রশ্ন করতে পারে আজকে কি তুমি ফ্রি আছো, ব্যাপারটা কিন্তু মানুষ একইভাবে নিবে। এই যে ব্যাপারটা আপনি বললেন, হ্যাঁ, এই বলার ধরনটাকেও বুঝতে পারে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে সে প্রসেস করতে পারে। এছাড়া এর বাইরে তার সবকিছুই ডিপেন্ড করে, তার এফিসিয়েন্সি ডিপেন্ড করে যে তাকে কতটুকু কনটেক্সট দেওয়া হচ্ছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। সো এমসিপি হচ্ছে এমন একটা প্রোটোকল বা কিছু নিয়ম কানুন যে নিয়ম কানুনগুলোর মাধ্যমে আমরা এলএলএম কে এক্সটার্নাল ইনফরমেশন ফিট করতে পারবো যে রুলগুলো ফলো করে। ক্লিয়ার? এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন আসি যে এমসিপি থেকে আমরা কিভাবে আসলে এমসিপি, কেন আমরা এমসিপি ব্যবহার করছি এবং এমসিপির প্রয়োজনটা কি, কেন আসলে ক্লড এই জিনিসটা ইনভেন্ট করলো। তো খেয়াল করে দেখেন, আমরা বিভিন্ন কোড এডিটর ব্যবহার করি, তাই না? এর মধ্যে খুবই পাওয়ারফুল একটা মডার্ন এআই দিয়ে অনেক ইকুইপড একটা এডিটর হচ্ছে কার্সার এডিটর, তাই না? তো কার্সার কোড এডিটরটা আমি এই ভিডিওর জন্যই আপনাদের সামনে ইনস্টল করেছি। আমি মূলত কার্সার ব্যবহার করি না, বাট এই ভিডিওতে প্রয়োজন হবে এই কারণে এনেছি। আচ্ছা, সো ধরেন এইটা হচ্ছে আপনার কার্সার এডিটর এবং আমরা জানি যে কার্সার এডিটরে আমরা যখন কোড করি তখন আমরা এখানে তার সাথে চ্যাট করতে পারি, তাই না? তো আপনি যদি এই কার্সার এডিটরকে এখন কিছু একটা প্রশ্ন করেন বা কিছু একটা বলেন, হ্যাঁ, তখন সে আপনাকে কি করে? সে আপনাকে উত্তর দেয়, তাই না? এখন ধরেন আপনার লোকাল মেশিনে কিছু ফাইল বা ডেটা আছে, হ্যাঁ, ধরেন সেটা হতে পারে একটা লার্জ ইমেল ডেটাবেস অথবা সেটা আপনার নিজের সম্পর্কে নিজস্ব পার্সোনাল ডেটা। এখন আপনি কার্সারকে ওই ফাইলের মধ্যে যা যা তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন করছেন, কার্সার কি উত্তর দিতে পারবে? পারবে না। কিন্তু আপনি যদি একটা কানেক্টর, হ্যাঁ, একটা নিজে বানানো একটা কানেক্টর যদি তার সাথে লাগিয়ে দেন, যেটাকে আমরা বলবো এমসিপি সার্ভার, সেই এমসিপি সার্ভারটাকে আপনি যদি তার সাথে লাগিয়ে দেন তাহলে কার্সার কি করবে? কার্সার সরাসরি আপনার এই যে এক্সটার্নাল ডাটা আছে সেটার সাথে তো সে কমিউনিকেট করতে পারছে না। সে যেটা করবে এই কানেক্টরটার সাথে কথা বলবে, এই কানেক্টরটাকে সে জিজ্ঞেস করবে যে মানে যখনই আপনি কিছু বলছেন তখন সে কি করবে? তার যতগুলো কানেক্টর তার সাথে কানেক্ট করা আছে সবাইকে বলবে তুমি কি এটা সম্পর্কে জানো? কানেক্টর তখন খুঁজে বের করে এই ফাইল সম্পর্কিত তথ্য দিয়ে কার্সারকে সাফিসিয়েন্ট কনটেক্সট দিয়ে দিবে। বেসড অন দ্যাট কনটেক্সট এলএলএম সুন্দর করে তার পরের ওয়ার্ড প্রেডিক্ট করতে পারবে, সে তখন আপনাকে ফাইনাল উত্তরটা দিবে। এইভাবে আমরা চাইলে এরকম মাল্টিপল কানেক্টর কিন্তু অ্যাড করে দিতে পারছি। এবং তার মানে কি? তার মানে আপনি কি করলেন? এই এমসিপি সার্ভারটা আসলে কি করলো? কার্সার যে আমার যে এআই অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে মোর কনটেক্সটফুল করলো, আরো কনটেক্সট দিতে হেল্প করলো, মানে আরো রিচ করলো। হ্যাঁ, সো এই এমসিপি সার্ভার কিন্তু একটা না, মাল্টিপল এমসিপি সার্ভার কানেক্টেড থাকতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, ধরেন ফর এক্সাম্পল যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে লাইভ কোড করে দেখাবো। যেমন ধরেন আপনি এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম যে আজকে কি আমার কোনো মিটিং আছে, এইটা করার জন্য আপনার মিটিং স্কেডিউলের একটা অ্যাক্সেস তার লাগবে। তো সেটা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি ধরেন আপনার স্কেডিউলটা গুগল ক্যালেন্ডারে রাখেন, আপনি আপনার গুগল ক্যালেন্ডারটাকে কার্সারের সাথে কানেক্ট করতে পারেন। কিন্তু এই জায়গাটা একটা প্রবলেম আছে, কার্সারের সাথে কি গুগল ক্যালেন্ডার কানেক্ট করার কোনো রাস্তা আছে? নেই। হ্যাঁ, এবং
গুগল ক্যালেন্ডার শুধু কার্সার না, আপনি তো কার্সারেও চ্যাট করতে পারেন। আপনি হয়তো কার্সারে চ্যাট করছেন, আরেকজন হয়তো চ্যাট জিপিটিতে চ্যাট করছে। আপনি চাচ্ছেন যেখান থেকেই আমি চ্যাট করি না কেন, প্রত্যেকেই যেন আমার মিটিং সম্পর্কে তথ্য দিতে পারে। তাহলে আপনার একটা ইউনিভার্সাল ওয়ে অফ কানেক্টিং লাগবে, যেটার মাধ্যমে আপনি কার্সার হোক বা যে কোনো এআই অ্যাপ্লিকেশনের সাথে আপনার ক্যালেন্ডারটাকে কানেক্ট করতে পারেন। হ্যাঁ, সেই প্রসেসটাই হচ্ছে একটা এমসিপি সার্ভার, এবং যেটা এমসিপি প্রোটোকল ফলো করে কার্সারের সাথে কানেক্ট হতে পারবে। এবং এই এমসিপি সার্ভারগুলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি বানাতে পারবো, এবং এই এমসিপি সার্ভারগুলো যেহেতু একটা সেট অফ রুল ফলো করে তৈরি করা, মানে এমসিপি রুল ফলো করে তৈরি করা, যার কারণে দুনিয়ার যত এআই অ্যাপ্লিকেশন আছে সবার সাথে তাদেরকে কানেক্ট করা যাবে। সো আপনি বানাবেন একটা এমসিপি সার্ভার, কিন্তু আলটিমেটলি সেটা কানেক্ট হবে সব ধরনের এআই অ্যাপ্লিকেশনের সাথে। সো বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল। তাহলে এই এমসিপি সার্ভার বানানোটা কে বানাবে? অবশ্যই ডেভেলপার বানাবে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু একজন সাধারণ মানুষ এমসিপি সার্ভার বানাতে পারবে না, বিকজ এখানে কোডিং প্রয়োজন হবে। তো এর আগে কি হতো? ধরেন ফর এক্সাম্পল আপনি চ্যাট জিপিটিতে কথা বলছেন। চ্যাট জিপিটিতে এখন আমরা ওয়েব সার্চ করতে পারি বাই ডিফল্ট, কিছু না ইনস্টল করে। আমরা চ্যাট জিপিটিতে বলতে পারি যে তুমি গুগল থেকে সার্চ করে নিয়ে আসো, তারপরে আমাকে তথ্য দাও। এই জিনিসটা কিন্তু খুব বেশি দিন আসেনি। সো গুগল সার্চ ক্যাপাবিলিটি তার মধ্যে এখন ইনবিল্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যদি আপনি তাকে এরকম একটা প্রশ্ন করেন যে তুমি আমার ক্যালেন্ডার থেকে ডেটা দাও, এটা কিন্তু সে পারবে না। সো বিল্ট ইন ভাবে এই যে চ্যাট জিপিটির যে কোম্পানি ওপেন এআই, তাদের যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসে তারা এই জিনিসটা কানেক্ট করে দিয়েছে দেখে আপনি করতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই প্রোডাক্টটা আপনার নিজস্ব এআই অ্যাপ্লিকেশন হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আমার লার্ন উইথ সুমিত ওয়েবসাইট, সেখানে গিয়ে আমার স্টুডেন্টরা বিভিন্ন প্রশ্ন করে, আমি নিচে একটা চ্যাট বক্স রাখলাম এবং স্টুডেন্টরা সেই চ্যাট ক্লায়েন্টে প্রশ্ন করছে এবং সেখান থেকে এআই তাকে উত্তর দিচ্ছে। তার মানে এই এআই ক্লায়েন্টটা কিন্তু আমার, তাই না? আমার নিজস্ব সফটওয়্যার। সো এখন এই এআই অ্যাপ্লিকেশনটাকে আমি বিভিন্ন মডেল টেনে এনে তার সাথে কানেক্ট করতে পারি, যেই মডেলটা ইউজারের ন্যাচারাল কথাবার্তাকে বুঝতে পারবে। কিন্তু একে তথ্য তো আমাকে দিতে হবে। তাহলে এই তথ্যটা আমি দিব কিসের বেসিসে? আমি চাচ্ছি আমার ওয়েবসাইট রিলেটেড তথ্যগুলো তাকে আমি ফিড করে দিব। কিভাবে ফিড করব? আমি কি করতে পারি? লার্ন উইথ সুমিতের একটা এমসিপি সার্ভার বানাতে পারি। হ্যাঁ, এবং সেই এমসিপি সার্ভার দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? এমসিপি সার্ভার আমি স্ট্যান্ড অ্যালোন বানাবো, সেটা আমি যে কোনো কিছু দিয়ে বানাতে পারি, যেটা আমরা একটু পরেই একটা বানিয়ে দেখব। বানানোর কিছু নিয়ম আছে, সিম্পল নোটজেস দিয়ে বানাতে পারি, পাইথন দিয়ে বানাতে পারি, সেটা আমরা একটু পরেই দেখব। সেটা একটা সেপারেট সফটওয়্যার হবে, এবং সেই সফটওয়্যারটা আমি বানিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি আমার নিজের ওয়েবসাইটের জন্য একটা চ্যাট ইন্টারফেস বানাবো, একটা চ্যাট ক্লায়েন্ট বানাবো। সেটার সাথে আমরা যে কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যে মডেলগুলো আছে, যেমন এলএলএম, সেই এলএলএম গুলোকে কানেক্ট করব, এবং একই সাথে এমসিপিটাকে, আমাদের যে বানানো এমসিপি সার্ভার, সেটাকে কানেক্ট করে দেব। ঠিক আছে? যেহেতু এটা আমরা এমসিপি প্রোটোকল ফলো করে করবো, সেটা আমরা করতে পারবো, কারণ সেটা প্রসেস আছে। ক্লিয়ার? সো তাহলে সুবিধা যেটা হলো, এখন আমার এই এমসিপি সার্ভারটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন। আমি চাইলে আমার এই এমসিপি সার্ভারটা অন্য একটা এডটেক কোম্পানিকে দিয়ে দিতে পারি। তারা কি করতে পারে? তারা এই এমসিপি সার্ভারটাকে মডিফাই করে নিজেদের তথ্য ওখানে ঢুকিয়ে দিতে পারে, এবং তারা তাদের চ্যাট ইন্টারফেস এটা ব্যবহার করতে পারে। সো এটা একটা ইউনিভার্সাল জিনিস হলো, যেটা দিয়ে আমরা আসলে সবাই ইউজ করে কানেক্ট করতে পারবো। এছাড়া যদি কোনো কারণে লার্ন উইথ সুমিতের ডেটা চেঞ্জ হয়, হ্যাঁ, বা ওই আরেকটা কোম্পানি যাকে দিয়েছে তার ডেটা চেঞ্জ হয়, কোনো সমস্যা নাই। আমার কিন্তু ওই কানেক্টরটার কোড আমাকে আর লেখা লাগবে না। কানেক্টরটা একবারই লেখা আছে, এরপরে আপনি তথ্য চেঞ্জ করছেন, আপনার সিস্টেম চেঞ্জ করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমসিপি না থাকতো, তাহলে কি করতে হতো? তাহলে প্রত্যেকটা ক্লায়েন্টকে, মানে আমার যেই লার্ন উইথ সুমিত যেই চ্যাট পোর্টালটা আছে, যে চ্যাট উইন্ডোটা আছে, সেই চ্যাট সফটওয়্যারটাকে আলটিমেটলি সরাসরি ওই এমসিপি সার্ভারের রোলটা প্লে করতে হতো। হ্যাঁ, এরকম করে সারা ওয়ার্ল্ডে যদি যত জায়গায় আমি ব্যবহার করতে চেতাম, সমস্ত ক্লায়েন্টকে কিন্তু এটার দায়িত্ব নিতে হতো, এবং এই তথ্যগুলো যদি পরিবর্তন হয়, সারাদিন এই কোডটাকে ম্যানেজ করতে হতো, মেনটেন করতে হতো, যেটা ট্রাভেলসাম। হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার কার্সার যেই ইয়েটা আছে, সেটার সাথে আপনি গিটহাব ইন্টিগ্রেট করতে চান। আপনি চাচ্ছেন ওখানে কমান্ড দিতে যে আমার কোডটাকে পুশ করে দাও, এবং সাথে সাথে সেটা পুশ হয়ে যাবে। এটা যদি করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে গিটহাব এপিআই নিয়ে পড়াশোনা করতে হবে, এবং গিটহাব এপিআই সামহাও আপনার যে কোড এডিটর আছে সেটার সাথে আপনাকে নিজে লাগাতে হবে। ব্যাপারটা যদি এমন হতো যে গিটহাব তাদের ওপেন সোর্স করে দিয়েছে তাদের গিটহাবের যে এমসিপি সার্ভার, সেটা যেটা অলরেডি আছে, আসলে এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনি তখন কি করবেন? গিটহাবের সেই এমসিপি সার্ভারটাকে আপনার কার্সার যে এডিটরটা আছে সেটার সাথে ইন্টিগ্রেট করবেন, জাস্ট কয়েকটা ক্লিকে। এরপরে আপনি
যাই লিখবেন সেখানে আপনি আপনার নিজস্ব গিট রিপোজিটরির সাথে, ওখানে ইন্টারফেস আছে, গিট রিপোজিটরির সাথে আপনি কানেক্ট করিয়ে দিলেন। এরপরে কি হবে, আপনি যা প্রশ্ন করবেন ও আপনার রিপোজিটরির সাথে ইয়ে করবে, এবং এই একই সফটওয়্যারটা ওই গিটহাবের ওই এমসিপি সার্ভারটা কিন্তু দুনিয়ার যে কেউ ব্যবহার করতে পারে। সো আশা করি আমি একটা বড় উদাহরণ দিয়ে পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে ওয়াই এমসিপি সার্ভার ইজ পাওয়ারফুল এবং কেন এটা আমাদের ডেভেলপারদের জন্য গোল্ড মাইন। চাকরি তো খাবেই না, উল্টো নতুন ভ্যালুয়েবল চাকরি তৈরি করে দিচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু এমসিপি সার্ভারের ডকুমেন্টেশনে চলে যাই, সবকিছু এখন ইজি হবে। আমরা যদি এমসিপি ডেফিনেশনটা দেখি, কি বলছে, এমসিপি ইজ অ্যান ওপেন প্রোটোকল দ্যাট স্ট্যান্ডার্ডাইজেস হাউ অ্যাপ্লিকেশন প্রোভাইডস কনটেক্সট টু এলএলএমস, যেটা আমরা একটু আগেই দেখলাম। থিঙ্ক অফ এমসিপি লাইক এ ইউএসবি-সি পোর্ট ফর অল অ্যাপ্লিকেশনস। খুবই গুরুত্বপূর্ণ কথা। খেয়াল করে দেখেন, আমরা যে ইন্টারফেসটা এখানে এসেছি, আমাদের ইউএসবি-সি নিয়ে আমরা সবাই জানি। আগে আমরা কি করতাম, আমাদের কম্পিউটারের আমাদের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকতো, সেখানে আমাদের প্রচুর অনেকগুলো পোর্ট থাকতো, তাই না? এইচডিএমআই পোর্ট, ভিজে পোর্ট, এরকম, তারপরে হচ্ছে ইউএসবি পোর্ট, ইউএসবির আবার কয়েক ধরনের এরকম করে থাকতো। আপনার মাউসটা হয়তো ইউএসবিতে আছে, আরেকটা ধরেন আপনি একটা কিবোর্ড নিয়েছেন, সেটা ধরেন আরেকটা ইন্টারফেসে আছে। এইভাবে কিন্তু আপনাকে মাল্টিপল জিনিস মেনটেন করতে হতো। এরপরে কি আসলো, ইউএসবি-সি, যেটা একটা ইউনিভার্সাল একটা কানেক্টর। আপনি কি করবেন, আপনার সব ধরনের স্মার্ট ডিভাইস ইউএসবি-সি দিয়ে একটা মিডিয়ামেই আপনি কানেক্ট করতে পারছেন। সো এমসিপি প্রোটোকল হচ্ছে এমন একটা ইউনিভার্সাল প্রোটোকল যেটা দিয়ে দুনিয়ার তাবৎ এমসিপি সার্ভার যে কোনো এআই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড। আশা করি ক্লিয়ার। ওকে, এখন আসি আমরা যে একটা উদাহরণ আরেকবার দিয়ে বুঝি যে আসলে এমসিপি সার্ভার আসলে কিভাবে কমিউনিকেট করছে বা কাজ কি করে হচ্ছে, বা এআই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কথা বলছে এমসিপি সার্ভারের সাথে। ধরেন ফর এক্সাম্পল, এটা হচ্ছে আপনার ক্লড, হ্যাঁ, বা যে কোনো ইন্টারফেস, যে কোনো এআই অ্যাপ্লিকেশন। আপনি তাকে প্রশ্ন করলেন, ডু আই হ্যাভ এনি মিটিং টুডে, হ্যাঁ, তো তখন কি হবে আসলে? তখন নর্মালি ওর কাছে কিন্তু এটা তথ্য নাই। আপনি যদি কোনো এমসিপি সার্ভার কানেক্ট না করেন, তাহলে সে আপনাকে সরাসরি উত্তর দিবে, সরি, আই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট ইউ, সো আই ক্যানট অ্যান্সার। এরকম কিছু একটা সে বলবে, একটা নেগেটিভ উত্তর বলবে, অনেক সুন্দর করে। যেহেতু বললাম এলএলএম অনেক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ খুব ভালো, সে আপনাকে খুব সুন্দর একটা উত্তর দিবে, নেগেটিভও না পজিটিভও না, এরকম একটা উত্তর দিবে। কিন্তু আপনি যদি স্পেসিফিক উত্তর পেতে চান, তাহলে তাকে সঠিক কনটেক্সট আপনাকে ফিট করতে হবে, যেটা আমরা একটু আগেই শুনলাম। দেন হিয়ার কামস টু এমসিপি সার্ভার। যদি এটা আপনার একটা নিজস্ব এমসিপি সার্ভারের সাথে কানেক্টেড থাকে, তখন কি হবে, এরপরে যখন আপনি প্রশ্ন করবেন, ও আপনাকে না বলার আগে ও সবার প্রথমে দেখবে ওর সাথে কানেক্টেড কি কি এমসিপি সার্ভার আছে। এরপরে সে ইন্টেলিজেন্টলি প্রপার এমসিপি সার্ভারের কাছে যাবে এবং তাকে প্রশ্ন করবে, তোমার কি কি ক্যাপাবিলিটি আছে প্রথমবারে। মানে এই যে এমসিপি সার্ভারটা আছে, তার মধ্যে কিন্তু অসংখ্য কাজ থাকতে পারে। যেমন সে আপনাকে ক্যালেন্ডার স্কেডিউল বলতে পারে, হ্যাঁ, তারপরে কি হতে পারে, সে আপনাকে টোটাল ক্যালেন্ডারের 1 বছরের লিস্ট দিয়ে দিতে পারে, এরকম অসংখ্য জিনিস সে করতে পারে। এখন সে এই এমসিপি সার্ভারকে প্রথমে জিজ্ঞেস করবে, তুমি কি করতে পারো? তখনও বলল যে আমি লিস্ট দিতে পারি তোমাকে সমস্ত ইভেন্টের, আবার আমি তোমাকে কোনো একটা পার্টিকুলার ডেতে ইউজারের কোনো মিটিং আছে কিনা সেটাও দিতে পারি। হ্যাঁ, এটা সে ফার্স্টে রিপ্লাই দিবে তাকে। এরপরে ইন্টেলিজেন্টলি সিদ্ধান্ত নেবে, ওকে, ওর কাছে তো ল্যাঙ্গুয়েজ কনটেক্সট আছে, সো ও তখন ইন্টেলিজেন্টলি সিদ্ধান্ত নিতে পারবে, ওকে, আমার লাগবে কোনটা। সে তখন বলবে, ঠিক আছে, তুমি আমাকে একটা কাজ করো, আমি তোমাকে একটা ডেট দিচ্ছি, সেই ডেটটাও শুধু একে পাস করবে একটা পার্টিকুলার ফরম্যাটে। সেই ফরম্যাট সম্পর্কে আমরা একটু পরে আসছি, যেভাবে রেস্ট এপিআই কাজ করে অনেকটা ওই রকম। তো সে জাস্ট একে তথ্য দিয়ে বলবে যে আমি তোমাকে একটা ডেট দিচ্ছি, তুমি সেই ডেটে কি আছে সেটা আমাকে বলে দাও। তখন এমসিপি সার্ভার কি করবে, ঠিক আছে, ডেটটা সে পেয়েছে, তারপরে তার সাথে যে কানেক্টেড ক্যালেন্ডারটা আছে, ধরেন গুগল ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে সে কানেক্ট করে সে সেই ডেটটা পাস করে দিবে এবং সেই অনুযায়ী সে আপনার এমসিপি সার্ভারের যে কোড সেটাকে রান করে ফাইনালি সে হয়তো একটা উত্তর দিবে, খুবই ক্রিপ্টিক ওয়েতে, এটা প্রোগ্রামেটিক্যালি উত্তর দিবে, হয়তো একটা জেসন টাইপের স্ট্রাকচার। নর্মালি এখানে জেসন আরপিসি ফলো করা হয়, তো ধরেন জেসন টাইপের একটা স্ট্রাকচারে সে উত্তর দিবে যে ইয়েস, দ্য অ্যান্সার ইজ এইটা। হ্যাঁ, সে হয়তো বললো যে দ্য ইউজার হ্যাজ এ মিটিং, বা একটা মিটিং এর অ্যারে পাঠিয়ে দিল। যদি মাল্টিপল মিটিং থাকে, একটা অ্যারে অফ মিটিংস হয়তো রেসপন্স হিসাবে এর কাছে যাবে। যেহেতু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে পারে, ও কখনো ইউজারকে একটা অ্যারে রিটার্ন করবে না। ও তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে মডেল তাকে ট্রেন করা আছে, সেইটা অনুযায়ী নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে পারে। সে তখন ইউজারকে খুব সুন্দর করে একটা উত্তর দিবে, ঠিক আছে। যদি সে কোনো মিটিং খুঁজে পায়, তাহলে সে উত্তর দিবে যে ইয়েস, you have a meeting with Elon Musk at 4 PM. ওকে, সো ও কিন্তু এরকম একটা সুন্দর উত্তর দিবে, কিন্তু যে ইউজার আছে
তার কিন্তু কোনো ক্লু নাই ভিতরে কি হয়েছে। এর ভিতরে নিজেদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন আমরা যেভাবে রেস্ট এপিআই কমিউনিকেশন করি সেভাবেই হয়, এবং উত্তরটা কিন্তু আসে ন্যাচারাল ওয়েতে। ওয়েবসাইটেও কিন্তু তাই হয়। আমরা যখন রেস্ট এপিআই দিয়ে, যখন কোনো একজন জাস্ট নর্মাল ইউজার যে প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানে না, সে আপনার ওয়েবসাইটে এসে কি করে, সে আপনার ওয়েবসাইটে এসে ধরেন মেসেজ বক্সে কিছু একটা লিখলো, আপনি যে তাকে উত্তরটা দেন, ধরেন আপনি কিছু একটা তাকে হয়তো কোনো ডেটা ফেচ করে তাকে উত্তর দেন, আপনি ইন্টারনালি ডেটা ফিচ করেন আপনার সার্ভার ক্লায়েন্টের মধ্যে কিন্তু জেসনের ভাষায়, কিন্তু আপনি যখন তাকে উত্তর দেন তখন একটা সুন্দর ইউজার ইন্টারফেস দেন। এখানেও ব্যাপারটা কিন্তু অ্যাবসলিউটলি সেম। ক্লিয়ার? সো আশা করি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি যে এমসিপি সার্ভার কতটা পাওয়ারফুল। এইবার আসি এমসিপি সার্ভার ইন্টারনালি কিভাবে কাজ করে, নিজের মধ্যে ইন্টারনালি কিভাবে জিনিসটা আসলে কাজ করে টেকনিক্যালি। এবার আমরা একটু টেকনিক্যালি বুঝবো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা ধরেন আমাদের এমসিপি সার্ভার। এমসিপি সার্ভার মূলত নর্মাল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের উপরে কাজ করে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কি? যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের যে কার্সার এডিটরটা আছে, এইখানে যদি আমি একটা টার্মিনাল ওপেন করি, এই টার্মিনালটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউট। ওকে, সো মূলত আমরা যখন ওয়েবসাইটে আমরা যখন কোনো কমিউনিকেশন করি, আমরা রেস্ট এপিআই থ্রুতে কমিউনিকেশন করি। এখানে কিন্তু রেস্ট এপিআই থ্রুতে কমিউনিকেশনটা হয় না। যদি আপনি লোকাল এই এমসিপি সার্ভারটা কিন্তু আমরা বুঝতে পারছি লোকালিও ব্যবহার করা যাচ্ছে, যেটা তার আপনার লোকাল ডেটাবেসের সাথে কানেক্টেড, লোকাল কোনো তথ্যের সাথে কানেক্টেড, আবার এমনও হতে পারে এটা কোনো রিমোট সার্ভারের সাথেও কানেক্টেড থাকতে পারে, তাই না? যদি লোকাল হয় সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড। মানে যখন এই এমসিপি সার্ভার কোনো ইনপুট নিবে, ধরেন এই পাশে ক্লড আছে, ক্লডের কাছ থেকে সে ইনপুট নিচ্ছে, এই ইনপুটটা ক্লড কোথায় লিখবে? রেস্ট এপিআই এর ক্ষেত্রে কি হয়, এইচটিটিপি রিকোয়েস্ট চালাচালি হয়, কিন্তু এই ক্ষেত্রে ক্লড তো আর এইচটিটিপি দিয়ে এর সাথে কমিউনিকেট করবে না। ও যেটা করবে স্ট্যান্ডার্ড ইনপুটে লিখে দিবে। স্ট্যান্ডার্ড ইনপুট মানে কি? টার্মিনালে, ধরেন টার্মিনালে সে লিখে দিবে। আমরা যদি এই টার্মিনালে ধরেন লিখি ইকো হ্যালো, হ্যাঁ, তাহলে ওই টার্মিনাল আমাকে কি উত্তর দিচ্ছে দেখেন, হ্যালো, তাই না? সো আমরা কিন্তু এখানে ইকো লিখতে পারছি এবং স্ট্রিং লিখলে সেটাই এখানে দেখা যাচ্ছে। মূলত এই যে এমসিপি সার্ভারগুলো আছে, সেই এমসিপি সার্ভারের সাথে এই যে আপনার এমসিপি ক্লায়েন্ট যেটা, মানে যেটা আপনার এআই অ্যাপ্লিকেশন, তার যে কমিউনিকেশনটা সেটা হবে এই টার্মিনালের মধ্যে। ধরে নেন স্ট্যান্ডার্ড ইনপুটে সে লিখে দিবে এবং ও স্ট্যান্ডার্ড আউটপুটে আবার লিখে দিবে, মানে এই টার্মিনালেই লিখবে। ফর এক্সাম্পল প্রথমে কি হবে, যখন আমি লিখলাম যে ডু আই হ্যাভ এনি মিটিং, তখন আমার যে এআই অ্যাপ্লিকেশন, মানে ধরেন ফর এক্সাম্পল ক্লড, সে কি করবে, সে জাস্ট টার্মিনালে লিখে দিবে যে ওকে, তাকে তো ফার্স্টে ডিসকভার করতে হবে যে কোন টুলটা আসলে আমার প্রয়োজন। তখন সে ধরেন লিখে দিল যে ইকো, হ্যাঁ, এবং এগুলো সব স্ট্রিংয়েই ধরে নেন, স্ট্রিংয়েই হবে। সো ইকো, সে তখন বলল ধরেন মেথড, হ্যাঁ, এবং সে বলল যে হচ্ছে ক্যালেন্ডার। সে ইন্টেলিজেন্টলি ফাইন্ড আউট করতে পারবে যে কোন মেথড, হ্যাঁ, বা কোন টুল, সেটা কিন্তু সে বের করতে পারবে, কারণ এটা মানে এলএলএম, সো ওর এই ন্যাচারাল ব্যাপারটা বোঝার ক্ষমতা আছে। এরপরে সে জানতে চাবে ধরেন কোনো কোশ্চেন এই ফরম্যাটই নয় বাট এরকম, হ্যাঁ, আমি টেকনিক্যালি লিখছি আর কি। সো এই জায়গাটাতে হাইপোথেটিক্যালি আপনারা ধরে নেবেন যে এইভাবেই কমিউনিকেশনটা হয়। মেথড লিখলো ক্যালেন্ডার, এবং ধরেন ফর এক্সাম্পল সে হয়তো টুলসের লিস্ট চাচ্ছে, হ্যাঁ, এরকম করে সে হয়তো একটা জিনিস সে দিয়ে দিল। ওকে, আর যখনই সে দিয়ে দিল, এমসিপি সার্ভার করবে কি, এই স্ট্যান্ডার্ড ইনপুট থেকে এই জিনিসটা পড়বে, হ্যাঁ, এবং এইটা পড়ে সে আবার তার যা যা করা লাগে ক্যালেন্ডারের সাথে কথাবার্তা বলে সে আবার এই স্ট্যান্ডার্ড আউটপুটেই লিখে দেবে, হ্যাঁ, মানে সেও আবার ইকো করে দেবে তার যে ফাইনাল রেজাল্টটা, সেটা সে আবার ইকো করে দেবে। এই জিনিসটা আমাদের যে ক্লড বা যে আছে, সে ওইখান থেকে আবার জিনিসটা পড়ে। এইভাবে ইন্টারনালি তারা আসলে কাজ করছে স্ট্যান্ডার্ড ইনপুট এবং স্ট্যান্ডার্ড আউটপুটের মধ্যে লোকালের ক্ষেত্রে, হ্যাঁ। আরেকটা ট্রান্সপোর্ট, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট মেথড, যেটা আমরা একটু পরেই দেখতে পাবো, তো সেটা আমরা আসবো। বাট সে আসলে কমিউনিকেশনটা করছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে লোকালি, এবং যদি আমরা বাইরে যাই, এক্সটার্নাল যাই, তখন কি হবে সেটা আমরা একটু পরেই দেখবো। তো আশা করি বুঝতে পেরেছেন আর কি। এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখানে এমসিপির একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, একটা আর্কিটেকচার দেখানো হয়েছে, যেটা আপনারা এখন বুঝতে পারবেন। দেখেন এখানে একটা হোস্ট রাখা হয়েছে, সেটা হতে পারে ক্লড, আইডি, যে কোনো ধরনের কিছু, এবং সেগুলো বিভিন্ন এমসিপি সার্ভারের সাথে এমসিপি প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, এবং এই এমসিপি সার্ভারগুলো যে কোনো এক্সটার্নাল ডেটা সোর্সের সাথে, সেটা লোকাল হোক রিমোট হোক, যে কোনো ডেটা সোর্সের সাথে কানেক্টেড হয়ে তার এই এমসিপি সার্ভার ডেটা বের করে নিয়ে আসবে, কনটেক্সট তৈরি করবে, সেই কনটেক্সটটা এমসিপি প্রোটোকলের মাধ্যমে এই জায়গাটাতে এমসিপি ক্লায়েন্টকে ফিড করবে, ক্লিয়ার, এবং এরা কমিউনিকেট করবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট।
ক্লিয়ার? এবং আমরা যদি এখানে আসি যে এমসিপির কিছু কম্পোনেন্ট আছে, যেমন ফার্স্ট হচ্ছে এমসিপি হোস্ট। হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল হোস্ট, এই ক্ষেত্রে কার্সার হচ্ছে আমার এমসিপি হোস্ট। আমরা যদি ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের একটা সার্ভার থাকে। তো সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা হোস্ট। এরপরে কি হয়? আমাদের কিছু ক্লায়েন্ট থাকে, যেমন এখানেও আছে এমসিপি ক্লায়েন্ট। ক্লায়েন্টটা কি? ক্লায়েন্টটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমার ইউজার যারা, তাদের যে ব্রাউজারটা, ইউজাররা কিন্তু ক্লায়েন্ট না অ্যাকচুয়ালি। ইউজার যে ব্রাউজারটা ব্যবহার করছে সেটা কিন্তু ওয়েবের ক্ষেত্রে আমার ক্লায়েন্ট, তাই না? সো এই ক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রে কিরকম? যেমন ধরেন আমরা যদি কার্সারের মধ্যে এখানে আসি এবং এখানে সেটিংসে যে আমরা যদি কার্সার সেটিংসে যাই, তাহলে সেখানে আপনারা দেখবেন, আমি এটা একটু বন্ধ করি। আচ্ছা, এখানে আপনারা দেখবেন এমসিপি টুল বলে একটা জিনিস আছে। হ্যাঁ, এবং এই এমসিপি টুলটা কি করে? এখানে আপনি চাইলে যে কোনো কাস্টম এমসিপি সার্ভার এখানে অ্যাড করতে পারেন, তাই না? তো তার মানে এই এমসিপি কার্সারের মধ্যে ক্লায়েন্ট বানানোর অপশন আপনাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন এই ক্লায়েন্টটা এমনও হতে পারে আপনি যদি নিজে এই কার্সার এডিটরটা বানাতেন, তাহলে এই ক্লায়েন্টটাও আপনাকে বানাতেন। এমসিপি ক্লায়েন্ট বানানোরও আবার এপিআই আছে, রুল আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এমসিপি ক্লায়েন্ট জিনিসটা কি। এরপরে এমসিপি সার্ভার, যেটা তো আমরা বুঝলামই। এরপরে আছে লোকাল ডাটা সোর্সেস অথবা রিমোট বিভিন্ন সার্ভিস, যেটা আমরা একটু আগে স্ট্রাকচারে দেখলাম। সিম্পল, এই হচ্ছে এমসিপি এবং এমসিপি সার্ভার। সো আশা করি একটা কমপ্লিট ধারণা দিয়ে দিতে পেরেছি, একদম সহজভাবে বোঝাতে পেরেছি যে এমসিপি কিভাবে কাজ করে, এমসিপি সার্ভার কি, ক্লায়েন্ট কি, হোস্ট কি, এবং এমসিপির বিভিন্ন কম্পোনেন্ট এবং তাদের কমিউনিকেশন। এবার চলুন আমরা কুইকলি একটা এমসিপি সার্ভার বানিয়ে ফেলি। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এসডিকে আছে, সি শার্পের আছে, জাভা দিয়ে বানানো যায়, কটলিন দিয়ে বানানো যায়, পাইথন দিয়ে বানানো যায়, রুবি দিয়ে বানানো যায়, সুইফট দিয়ে বানানো যায়, মানে মোবাইলের ক্ষেত্রেও বানানো যায়, এবং টাইপস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট, সো যেটা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় ডেফিনেটলি আমরা কথা বলবো এই চ্যানেলে। তাহলে সেই টাইপস্ক্রিপ্ট এসডিকে দিয়ে আমরা মূলত এখন একটা এমসিপি সার্ভার নিজেরা বানাবো। খুব টেকনিক্যাল হবে না, আমি কোড বুঝিয়ে দিব, কোড করবো না বসে বসে, বাট স্টিল আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটায় শেখার আছে কিনা, এবং আপনি যা যা জানেন সেই জিনিসটাই আপনি আসলে এখানে করবেন, যেটা আপনি প্রতিনিয়ত করছেন। বাট এটার অ্যাপ্লিকেশন মানে এটার যে ইমপ্লিমেন্টেশন, সেইটা আসলে যাবে হচ্ছে এমসিপি ওয়ার্ল্ডে, বিকজ অ্যাজ এ ডেভেলপার ইউ আর এন্টারিং ইনটু দ্য এআই ওয়ার্ল্ড। হ্যাঁ, যা জানেন সেটা দিয়েই, শুধু আপনাকে এই কনসেপ্টগুলো জানা লাগবে যে আপনি যেই অ্যাপ্লিকেশন বানাতেন সেটাই বানাবেন, কিন্তু এখন আপনার বানানো অ্যাপ্লিকেশনটা এআই ওয়ার্ল্ডে ফিড হবে। কোন জায়গায় বানাচ্ছেন? আলতু ফালতু জায়গায় বানিয়ে আসলে বর্তমান যুগে কিছু হবে না, প্রপার জায়গায় বানাতে হবে। সেটাই একটা প্রপার জায়গা হতে যাচ্ছে আমি মনে করি, অ্যাটলিস্ট এই এমসিপি ইন্ডাস্ট্রিটা, যেখানে প্রচুর এমসিপি সার্ভার বানানোর জন্য দুনিয়ার সমস্ত কোম্পানি আই বিলিভ এখন এমসিপি সার্ভার বানানোর পিছনে নাম। হ্যাঁ, এবং সামনের দিনে সবাই আপনার ওয়েবসাইটে যাবে না, হয়তো চ্যাটজিপিটি, ক্লড এখানেই জিজ্ঞেস করবে আপনার কোম্পানির নাম লিখে, যে এই কোম্পানি রিলেটেড যে বিভিন্ন কাজ কারবারগুলো আমরা ওয়েবসাইটে যেয়ে করি, সেই কাজগুলো যেন আমরা চ্যাটজিপিটি, ক্লড এই উইন্ডোগুলোতেই করতে পারি। তো চলুন আমরা কুইকলি একটা এমসিপি সার্ভার বানিয়ে ফেলি। তো এমসিপি সার্ভার বানানোর জন্য আমরা এমসিপির যে অফিসিয়াল টাইপস্ক্রিপ্ট এসডিকেটা আছে সেখানে আমরা চলে এসেছি। তো আমরা জানি যে যারা আমরা টাইপস্ক্রিপ্ট জানি না তাদেরও সমস্যা নাই, কারণ আমরা জানি টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট। সো যদি আপনি টাইপস্ক্রিপ্ট নাও জানেন তাও কোনো প্রবলেম নাই, কারণ আপনি জাভাস্ক্রিপ্টে কোড লিখতে পারবেন, এবং প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট কোডই হচ্ছে ভ্যালিড টাইপস্ক্রিপ্ট কোড, এটা আমরা জানি। তো এখানে যদি আমরা আসি, তাহলে এটা হচ্ছে পুরা ডকুমেন্টেশন, এবং নর্মাল একটা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার ডকুমেন্টেশন পড়লে যা দেখে এখানে তাই দেখতে পাবেন। এখানে কিছু জিনিস আছে। তো এরকম একটা টাইপস্ক্রিপ্ট সার্ভারের একটা টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল এরকম ছোট্ট সার্ভার হতে পারে, তো একটা ছোট্ট সার্ভারের টেমপ্লেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে এইটাকে ফলো করেই আমি আসলে সার্ভারটা বানিয়েছি। তো আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ সেটা বুঝিয়ে দেবো, এবং তারপরে আপনারা বুঝবেন জিনিসটা কত সহজ। তো দেখেন, আমি একটা সিম্পল, এটা একটা নোড প্রজেক্ট হবে, এবং আমি দেখেন এখানে একটা server.js ফাইল নিয়েছি, এবং সেখানে মূলত আমার একটাই ফাইল আছে এবং সমস্ত কোড এখানেই আছে। ক্লিয়ার? সবার প্রথমে যদি আমরা এই ডকুমেন্টেশনে আসি, তাহলে আমরা দেখব সবার প্রথমে আমাকে একটা এমসিপি সার্ভার তৈরি করতে হবে। সেজন্য এখানে কি আছে? নিউ এমসিপি সার্ভার একটা ফাংশন আছে, মানে একটা ক্লাস আর কি। তো এই এমসিপি সার্ভার জিনিসটা আমি কোথা থেকে পাবো? আমি এই mcp.js নামক একটা লাইব্রেরি কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, তাই না? তাহলে এই লাইব্রেরিটা আমাকে প্রথমে ইনস্টল করতে হবে। তো আমাদেরকে সবার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমি এই জিনিসটা আমার একটা নোট প্রজেক্টের মধ্যে এই লাইব্রেরিটা ফার্স্টে ইনস্টল করব। তো সেজন্য যেহেতু আমি একটা নোট প্রজেক্ট লাগবে, সো আমি প্রথমে npm init দিয়ে আমি হচ্ছে পুরো একটা নোট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে নিলাম। ফাইন, ওকে। সো এখন এখানে আমার একটা প্যাকেজ.json ফাইল চলে আসলো, খুব ভালো কথা। এখন আমার কাজ হবে আমি হচ্ছে এই কমান্ডটা দিয়ে
আমি এই নোট প্যাকেজটা ইনস্টল করব ফার্স্টে। সো আমার এমসিপির জন্য প্রয়োজনীয় যে প্যাকেজটা সেটা আমি ইনস্টল করে ফেললাম। ফাইন, তাহলে এইটা এখানে আমি এখন পেয়ে গেলাম। সেখান থেকে আমি এমসিপি সার্ভার নামক জিনিসটাকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং তারপরে আমি জাস্ট কল করেছি নিউ এমসিপি সার্ভার, মানে প্রথম আমি একটা নতুন এমসিপি সার্ভার তৈরি করছি, এটা হবে আমার প্রথম কাজ। এবং সেখানে ও কিছু প্যারামিটার নেয়, একটা অবজেক্টকে প্যারামিটার হিসাবে নেয় এবং সেখানে আমাকে বলতে হবে আমার সার্ভারের নামটা কি। যেমন আমি এখানে নাম দিয়েছি সুমিতস ক্যালেন্ডার, ওকে, এবং একটা ভার্সন নাম্বার দিয়েছি, আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো এই এমসিপি সার্ভারের কি কি প্রপার্টি আছে সেটা আপনারা ডকুমেন্টেশন দেখলেই দেখতে পাবেন। সো এটা হচ্ছে মিনিমাম তথ্য যেটা আমাকে দিতেই হবে। ফাইন, সো এখানে আমি প্রথম একটা এমসিপি সার্ভার বানালাম, ওকে। এরপরের কাজ হচ্ছে আমি এই এমসিপি সার্ভারে কিছু জিনিস যুক্ত করতে পারি। যেমন ধরেন এখানে সার্ভার ডট টুল, খেয়াল করে দেখেন টুল মানে কি? টুল মানে সিম্পল হচ্ছে ফাংশন, ঠিক আছে। সো এই সার্ভারের সাথে আমি বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি। তো আমি কি কি অ্যাড করতে পারি? যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি সার্ভার ডট লেখেন তাহলে দেখেন এখানে কি কি আছে। একটু যদি নিচের দিকে আসেন, এই দেখেন সার্ভারের মধ্যে একটা টুল অ্যাড করতে পারি আমরা চাইলে কোনো একটা রিসোর্স অ্যাড করতে পারি। লাইক ধরেন আপনি আপনার কোনো একটা, আপনি যে মানে এটা কি, এটা হচ্ছে সার্ভার কি কনটেক্সট দিবে সেটা, যেটা হতে পারে যে সার্ভার একটা ফাংশনকে কনটেক্সট আকারে দিতে পারে, যেই ফাংশনটাকে হচ্ছে আপনার এআই ক্লায়েন্ট ব্যবহার করবে। আবার সার্ভার চাইলে কোনো একটা রিসোর্স সরাসরি দিয়ে দিতে পারে, যেমন ধরেন কোনো একটা ডেটাবেসই সরাসরি তাকে দিয়ে দিল, অথবা তাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিল, অথবা তাকে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে দিল। সেই জাতীয় ক্ষেত্রে আমরা তৈরি করব সার্ভার ডট রিসোর্স, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু একই। এবং তারপরে হচ্ছে আমরা চাইলে সার্ভার ডট প্রম্পটও কল করতে পারি, যে সার্ভারের সাথে আমি যে রিপ্লাইটা আমি দিব সেটা হচ্ছে একটা প্রম্পট দিব। এমন অনেক এআই অ্যাপ্লিকেশন দেখেছেন না, যেখানে একটা বাটন থাকে এনহ্যান্স দ্য প্রম্পট। কারণ আমাদের যারা ইউজার তারা কিন্তু সঠিক সুন্দর প্রম্পট দিতে পারে না, প্রম্পটটাকেও সুন্দর করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা তখন এমন কিছু একটা এমসিপি সার্ভার লিখতে পারি যেখানে আপনি তাকে একটা প্রম্পটই এনহ্যান্স করে দিচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা লিখবো সার্ভার ডট প্রম্পট। কিন্তু আমাদের যেই অ্যাপ্লিকেশনটা আমরা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই এক্সাম্পলটা, যে আজকে কি আমার কোনো মিটিং আছে, তার মানে আমি আমার গুগল ক্যালেন্ডারের সাথে এটাকে কানেক্ট করব। ক্লিয়ার? তো সেটা হবে আলটিমেটলি একটা টুল, একটা ফাংশন। ক্লিয়ার? সো আমরা এখানে একটা সার্ভার ডট টুল, এই জিনিসটা আমরা এখানে এই কারণে কল করেছি। খেয়াল করে দেখেন প্রথম প্যারামিটারে সার্ভার ডট টুল হচ্ছে একটা ফাংশন, সেটার মধ্যে আমরা প্রথম প্যারামিটারে এই টুলটার একটা নাম দিয়েছি। এই নামটা দিবেন কিন্তু অবশ্যই কোনো মিনিংফুল, আপনি কোনো হিজিবিজি নাম দিবেন না। কারণ খেয়াল করে দেখেন এখানে আমি নাম দিয়েছি গেট মাই ক্যালেন্ডার ডেটা বাই ডেট, একদম স্পেসিফিক নাম দিয়েছি। কারণ আপনার যে এআই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু এগুলো দেখে বুঝবে। তো আপনি যখন মিনিংফুল নেম দিবেন তখন সে খুব কুইকলি টুলটাকে ডিসকভার করতে পারবে যে ওকে, আমার ইউজার আলটিমেটলি মিটিং জানতে চাচ্ছে, ও তার মানে মিটিং এর সাথে তার একটা স্কেডিউলের ব্যাপার আছে। সো তার মানে স্কেডিউল মানে কি? স্কেডিউল রিলেটেড জিনিস। সেই যে বললাম জেনারেটিভ ওয়ার্ড সে প্রেডিক্ট করতে করতে যায়, তারপর সে স্কেডিউল থেকে সে চলে যাবে স্কেডিউলের সাথে সবচেয়ে রেলেভেন্ট ওয়ার্ড হচ্ছে ক্যালেন্ডার। তখন সে খুঁজবে ক্যালেন্ডার রিলেটেড কোনো টুল আছে কিনা। যখন সে দেখবে একটা টুলের নামই হচ্ছে গেট ক্যালেন্ডার ডেটা বাই ডেট, সে দেখবে এই তো এটাই আমার দরকার। ফাইন, সো নেমটা অবশ্যই খুবই মিনিংফুল দিবেন। ক্লিয়ার? এরপরে সেকেন্ড প্যারামিটারে আমরা এখানে দিব যে কি কি তথ্য আসলে ইনপুট হিসাবে নিবে এই ফাংশনটা, এই টুলটা। যেমন আপনি জিজ্ঞেস করবেন যে আজকে কি আমার কোনো মিটিং আছে, বা অমুক বা আগামীকাল কি আমার কোনো মিটিং আছে, বা আগের দিন কি আমার কোনো মিটিং ছিল। তার মানে আপনি কিন্তু একটা স্পেসিফিক ডেট ইনপুট হিসাবে দিচ্ছেন, আজ, আগামীকাল অথবা স্পেসিফিক কোনো ডেট। সেইটা হচ্ছে আমার এই টুলের ইনপুট, রাইট? সো আপনি কি করবেন, সেই ইনপুটটা এখানে দিয়ে দিবেন, ইনপুটটার একটা স্ট্রাকচার দিবেন। যেমন সেটার নাম দিয়েছি আমি ডেট, এবং এটার একটা ভ্যালিডেশন করেছি আর কি। ভ্যালিডেশন হিসেবে এখানে জড ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকেই জড ব্যবহার করেছেন হয়তো। জড হচ্ছে একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন লাইব্রেরি, খুবই পপুলার। সো সেই জডটাকে এখানে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে, এবং ফাইনালি এখানে জডের এটাকে বলা হয়েছে ডেটটা যেন স্ট্রিং হয়, এবং এটাকে একটা ভ্যালিডেশন করা হয়েছে রিফাইন করে, যে এটা যেন অ্যাটলিস্ট ভ্যালিড একটা ডেট হয়, একটা ভ্যালিড ডেট ফরম্যাট হয়। ক্লিয়ার? সো এই ইনপুটটা কিন্তু আসবে কোথা থেকে? আপনার এলএলএম থেকে। মানে আমরা যদি কার্সারে এটাকে কার্সার ক্লায়েন্ট হিসেবে যুক্ত করি, কার্সার ক্লায়েন্টের সাথে যুক্ত করি, তাহলে এই ডেটটা কিন্তু পাঠাবে কার্সার ক্লায়েন্ট। ক্লিয়ার? ফাইন, সো এই ইনপুটটা আমরা সেট করলাম। থার্ড প্যারামিটারে আমার অ্যাকচুয়াল কলব্যাক ফাংশনটা আমি দিয়েছি, এবং এই ফাংশনটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হতে পারে, নর্মাল ফাংশনও হতে পারে। এটা ডেফিনেটলি অ্যাসিনক্রোনাস হবে, কারণ এই কাজটা করতে সময় লাগবে, কারণ আমাকে গুগল ক্যালেন্ডার থেকে ডেটা ফেচ করা লাগবে। সেজন্য আমি একটা অ্যাসিন ফাংশন নিয়েছি, এবং দিস ফাংশন উইল গেট দ্য ডেট অ্যাজ ইনপুট।
এই যে ডেটটা আমরা এখানে স্ট্রাকচার সেট করলাম, এই ডেটটা এখানে চলে আসবে। আপনি যদি আরো ইনপুট এখানে থাকে তাহলে সেই জিনিসগুলোও এখানে এই অবজেক্ট যেহেতু অন্যান্য অবজেক্ট প্রপার্টির মধ্যে চলে আসবে। এরপরে ফাইনালি আমার কাজ হচ্ছে, এইটাই হচ্ছে আমার মূল ফাংশন। এর মধ্যে আপনি যা খুশি করেন, যে কোনো জাভাস্ক্রিপ্টের কাজ করেন, এখানে আপনি রিটার্ন করে দিবেন ফাইনালি হচ্ছে তাকে কিছু কনটেক্সট। যেমন আমি এখানে ফাইনালি কি করেছি, এই স্ট্রাকচারটা কিন্তু এরকম হতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে আমি আপনাদেরকে ফরম্যাটটা দেখাবো, যে সে কি ফরম্যাটে আসলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে সে আসলে ইকো করবে। সে আসলে মূলত এই জিনিসটা ইকো করে দিবে, এই অবজেক্টটা। ক্লিয়ার? সো এখান থেকে আমি জাস্ট এই ফরম্যাটটা রিটার্ন করলাম, কন্টেন্ট একটা অ্যারে, এবং তার মধ্যে প্রত্যেকটা হবে একটা অ্যারে অফ অবজেক্ট, এবং সেখানে আমি বলে দিচ্ছি টাইপ হচ্ছে টেক্সট, এবং আমার টেক্সটটা কি জেসন ডট স্ট্রিংইফাই করে নিয়েছি, এবং তার মধ্যে আমি গেট মাই ক্যালেন্ডার ডেটা বাই ডেট দিয়ে এই ডেটটাকে পাস করে একটা ফাংশন কল করেছি। সো এই অ্যাওয়েট, এই ফাংশনটা হচ্ছে মূলত আমাকে অ্যাকচুয়াল একটা ফাংশন কল করে জিনিসটা বের করবে। সেই ফাংশনটাকে আমি উপরে লিখেছি আলাদা করে, জাস্ট মডুলার কোড করার জন্য। এই ফাংশনটা আলটিমেটলি ফাইনাল ডেটটা এখানে রিসিভ করবে, এবং এটাই হচ্ছে আমার মূলত হার্ট, মানে মূলত কন্ট্রোলার ফাংশন। সে কি করবে, এইটা জাস্ট আর কিছুই না, এটা গুগল ক্যালেন্ডারের এপিআই। জাস্ট গুগলের ক্যালেন্ডার এপিআই আমি কল করেছি, সেটার জাস্ট গুগল ক্যালেন্ডার এপিআই। আপনারা চ্যাট জিপিটি হোক বা গুগলের ডকুমেন্টেশন হোক গেলেই আপনারা দেখবেন কিভাবে জিনিসটা করতে হয়। তো সে প্রথমে একটা গুগল ক্যালেন্ডার তৈরি করেছে, এবং সেখানে আমার কিছু ইএনভি ভ্যারিয়েবল এখানে প্রয়োজন হয়, কারণ আমার যে ক্যালেন্ডারটা এটাকে আমি পাবলিক করে রেখেছি, যার কারণে আমি গুগলের একটা পাবলিক কি নিয়েছি গুগল ক্লাউড থেকে, এবং তারপরে সেটা দিয়ে অথেন্টিকেশন করেছি। তারপরে আমরা এখানে কিছু ভ্যালিডেশন করেছি। যে ডেটটা আমি পেয়েছি সেই ডেটটাকে আমি প্রথমে একটা অ্যাকচুয়াল ডেট ফরম্যাট করছি, কারণ এটা তো স্ট্রিং হিসেবে আসছে। তো সেটাকে স্টার্ট এবং এন্ড দুটা জিনিস আমি বের করেছি, কারণ আমাকে অ্যাকচুয়ালি গুগল ক্যালেন্ডারকে আমাকে দিতে হবে একটা ডিউরেশন, একটা টাইম থেকে আরেকটা টাইম। ওকে, সো আমি একটা স্টার্ট অ্যান্ড এন্ড ক্যালকুলেট করেছি এবং সেটাকে প্রপার ডেট ফরম্যাটে নিয়ে গিয়েছি, সিম্পল জাভাস্ক্রিপ্ট ডেট ফাংশন। এরপরে আমি ট্রাই ক্যাচের মধ্যে জাস্ট এখানে একটা গুগল ক্যালেন্ডারের কাছে রিকোয়েস্ট করেছি, তুমি আমাকে গুগল ক্যালেন্ডারের ইভেন্টস লিস্ট দাও। ওকে, সো এই যে আপনারা দেখেন এখানে আলটিমেটলি আমি উপরে গুগল এপিআইস, হ্যাঁ, এই যে প্যাকেজটা এটা আমাকে ডেফিনেটলি ইনস্টল করতে হবে। তারপরে আমি সেখান থেকে গুগল ফাংশনটা বের করেছি, সেই গুগল অবজেক্টটা দিয়ে আমি আলটিমেটলি এখানে গুগল ক্যালেন্ডারের যে ইভেন্ট লিস্ট সেটা পুল করে নিয়েছি। সেখানে আমি আমার ক্যালেন্ডার আইডি পাস করেছি, এটা গুগল ক্যালেন্ডারের ডকুমেন্টেশন। হ্যাঁ, সো এখানে আপনার যে কোনো রেস্ট এপিআই হতে পারে, যে কোনো কিছু আপনি এখানে কল করতে পারেন। মোট কথা আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ক্যালেন্ডারের থেকে লিস্ট অফ মিটিংগুলো নিচ্ছেন এবং সেখানে আপনি ভ্যারিয়েবলগুলো দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে ফাইনালি আমি একটা ইভেন্টের অ্যারে পাচ্ছি গুগল থেকে, এবং সেখান থেকে আমি কি করেছি, মিটিংসগুলো বের করেছি, এই ইভেন্টটাকে ম্যাপ করেছি, এবং ম্যাপ করে আমি এটার জাস্ট এরকম একটা মেসেজ থাকে, একটা মেসেজের অ্যারে যদি মাল্টিপল ইভেন্ট হয়, ধরেন ফর এক্সাম্পল ইভেন্ট 1, ইভেন্ট 2, ইভেন্ট 3, তিনটা ইভেন্ট আমি পেয়েছি। তো সেখান থেকে আমি কি করেছি, ম্যাপ করে আমি একটা অ্যারে অফ স্ট্রিং এখানে তৈরি করেছি, যে ইভেন্ট সামারি অ্যাট এত, মানে ইভেন্টটা ধরেন ইভেন্টের টাইটেল হচ্ছে মিট উইথ এলন মাস্ক, তাহলে এখানে বলবে মিট উইথ এলন মাস্ক অ্যাট 4 PM। ওকে, এইভাবে আর কি। যদি মাল্টিপল মিটিং থাকে তাহলে অ্যারে অফ মিটিং এখান থেকে রিটার্ন হবে, যেহেতু আমি ম্যাপ করছি। সো ফাইনালি আমি দেখছি যে যদি মিটিংস ডট লেংথ গ্রেটার দ্যান 0 হয়, মানে মিটিং আমি পাই, তাহলে আমি সেই মিটিংটাই আমি জাস্ট একটা অবজেক্ট রিটার্ন করছি এখানে, এবং সেখানে মিটিংসের মধ্যে এই যে নামগুলো সব মিনিংফুল দিবেন, একটা অবজেক্ট আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, সেখানে মিটিংসের মধ্যে আলটিমেটলি এর মানে হচ্ছে আর কিছুই না, এরকম আর কি। তো আমি এখানে শর্ট সার্কিট সিনট্যাক্সে লিখেছি এইভাবে রিটার্ন মিটিংস, এবং ফাইনালি যদি কোনো মিটিং না পায় তাহলে একটা ফাঁকা অ্যারে পাঠাবে। ক্লিয়ার? মানে এরর হ্যান্ডেলিং করেছি। আর এই ট্রাই ব্লকটা, মানে গুগল এপিআই যদি কোনো কারণে ডাউন থাকে বা এই কাজটা করতে গিয়ে যদি কোথাও কোনো নেটওয়ার্ক এরর হয়, তাহলে সরাসরি আমি এখানে একটা অবজেক্ট পাঠিয়ে দিয়েছি যেখানে এরর লিখেছি, এরর ডট মেসেজ, মানে আমার যে এররটা হয়েছে সেটা। ক্লিয়ার? ফাইনালি তার মানে এইটা একটা কন্ট্রোলার ফাংশন, যেই ফাংশনের মধ্যে মূলত আমার কাজটা করলাম। এখন এই ফাংশনের মধ্যে আপনি দুনিয়া দাঁড়িয়ে, এইটা পুরো ফাংশনের মধ্যে আপনি অসংখ্য কাজ করতে পারেন। হ্যাঁ, ফাইনালি তারপরে সার্ভার ডট টুল, এরপরে আমার যে সার্ভারটা ছিল সেই সার্ভারের টুল তো আমি এখানে বানিয়েছি, সরি আগেই বলেছি। এরপরে ফাইনালি আমি যে এটাকে এসটিডিআইও, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্য দিয়ে যে করতে চাই, এটা যে লোকালি চলবে সেটা তো তাকে বোঝাতে হবে। সেজন্য যেহেতু এটা আমি লোকালি করব, আমার লোকাল থেকে আমি কানেক্ট করছি, সো যার কারণে আমি চাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ট্রান্সপোর্টের মাধ্যমে জিনিসটা যাক, কমিউনিকেশনটা হোক। এই কারণে আমি একটা নিউ
stdio সার্ভার ট্রান্সপোর্ট ফাংশন কল করেছি। এইটা আলটিমেটলি আমি ওই যে প্যাকেজটা ইনস্টল করেছিলাম এমসিপি সার্ভারের, সেই প্যাকেজ থেকে আমি এই ফাংশনটা নিয়েছি এবং সেখানে এটা আসলে কপি পেস্ট কোড, এইটুকু জাস্ট মুখস্থ কোড, মানে জাস্ট ওদের ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট করা। আপনি যদি এখানে আসেন এই জায়গাটাতে দেখবেন, এই দেখেন একটা ট্রান্সপোর্ট কিভাবে তৈরি করতে হয়, একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ট্রান্সপোর্ট কিভাবে ইনিশিয়েট করতে হয় এবং ফাইনালি সার্ভারের সাথে সেটাকে কানেক্ট করে দিতে হয়। আমি সেই কাজটাই করেছি এখানে, আর কিচ্ছু না। সো এটাকে আমি একটা অ্যাসিঙ্ক অ্যাওয়েট, যেন টপ লেভেল অ্যাসিঙ্ক অ্যাওয়েট না লিখতে হয়, সেজন্য আমি একটা ইনিট ফাংশনের মধ্যে রেখেছি এবং ফাইনালি আমি এই ইনিশিয়ালাইজেশনটাকে কল করে দিচ্ছি। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার পুরো কোডের স্ট্রাকচার। একদম যারা একটু জাভাস্ক্রিপ্ট জানেন, একটু নোড.জেএস সম্পর্কে জানেন, একদম ইজি একটা জিনিস। ক্লিয়ার? সো আপনি ভালো নোড.জেএস জানলে কিচ্ছু না, এটা জাস্ট অ্যানাদার অ্যাপ্লিকেশন। ওকে, সো এখন আমরা এটাকে রান করার জন্য প্রয়োজনীয় যা যা প্যাকেজগুলো ইনস্টল করা লাগে আমি করে ফেলি। সো যেমন এখানে আমার ইএনভি ফাইল একটা প্রয়োজন হবে। হ্যাঁ, সো আমি এখানে একটা .env ফাইল নিচ্ছি, কারণ আমার কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, সেগুলো আমি এখানে লিখবো। এছাড়া আমার কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। একটা হচ্ছে আমার .env, যেন এটা env ফাইল থেকে জিনিস রিড করতে পারে। আমার গুগল এপিআইস, এই প্যাকেজটা ইনস্টল করতে হবে এবং একই সাথে আমি জট ব্যবহার করেছি, সো আমাকে জটটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি সিম্পল একটা জিনিস, হ্যাঁ, বাট কতটা পাওয়ারফুল হতে পারে, এটার অ্যাপ্লিকেশনটা কতটা পাওয়ারফুল হতে পারে। সো আমার এই জিনিসগুলো ইনস্টল হয়ে গেছে। সো এখন আমার কাজ হচ্ছে আমার env ফাইলে জিনিসগুলোকে পেস্ট করা। সো আমি এইটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এটা আমার লেখাই ছিল। সো আমি জাস্ট এই জিনিসটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার, একটা হচ্ছে গুগল পাবলিক এপিআই কি এবং আরেকটা হচ্ছে ক্যালেন্ডার আইডি। সো এই পাবলিক এপিআই কি যদি আমরা এখানে সার্চ করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা দেখতে পাবো এবং একই সাথে আমরা ক্যালেন্ডার আইডি যেটা আছে সেটাও যদি এখানে সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি যে আমি env ফাইল থেকে ক্যালেন্ডার আইডিটা রিড করছি। সো আমার এই দুইটা জিনিস আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? সো তাহলে আমার প্রজেক্ট কিন্তু এখন রান করার জন্য রেডি। ক্লিয়ার? সো আমি এখন আমার সার্ভারটাকে চালু করব, তাই না? সো আমি জাস্ট সিম্পলি কি লিখতে পারি, জাস্ট লিখতে পারি নোড সার্ভার.js এবং আমরা এখানে একটা ছোট্ট ওয়ার্নিং দেখতে পাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা নোড প্রজেক্ট। সো বাই ডিফল্ট আমি যদি এখানে, যেহেতু আমরা ইম্পোর্ট সিনট্যাক্স ব্যবহার করেছি, মানে ইএস মডিউল সিনট্যাক্স ব্যবহার করেছি, তো স্বাভাবিকভাবেই আমাকে তখন প্যাকেজ.json এর মধ্যে, এটা যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন তারা জানেন। সো আমি এখানে জাস্ট একটা জিনিস লিখে দিতে হবে আমাকে, টাইপ মডিউল। এটা লিখে দিলে আমার এই ওয়ার্নিংটাও চলে যাবে। ওকে, সো আমি এখন জাস্ট লিখবো নোড সার্ভার.js। খেয়াল করে দেখেন আমার সার্ভার কিন্তু রানিং, ইটস লিসেনিং। সো এ এখন ইনপুট নেওয়ার জন্য রেডি। কিন্তু কথা হচ্ছে আমরা তো ইনপুট এখানে লিখবো না, আমার এই সার্ভারটাকে আমি অ্যাটাচ করে দিব আমার একটা এআই অ্যাপ্লিকেশনের সাথে। সো সেই জন্য আমি এটা অফ করে দিলাম। ওকে, আমি এখন চলে যাব আমার কার্সার সেটিংসে। সো আমি কার্সারে চলে যাই, কার্সার সেটিংসে চলে গেলাম। সেখানে আমি এমসিপি টুলসে যাব এবং আমি অ্যাড কাস্টম এমসিপি, হ্যাঁ, অ্যাড কাস্টম এমসিপি, এটা আমি চাপ দিব। এখানে আপনারা এই যে অ্যাড করার ব্যাপারটা, হ্যাঁ, এক এক অ্যাপ্লিকেশনে এক এক রকম হতে পারে। এটা কার্সারে এভাবে করতে হয়, একটা জেসন ফাইল আপডেট করতে হয়, আবার ভিএস কোডে অন্যভাবে করতে হয়, কিন্তু এটা আপনাকে ফলো করতে হবে যে ওই অ্যাপ্লিকেশন কিভাবে তার ক্লায়েন্ট বানায়। ক্লিয়ার? সো এই কার্সারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা এইভাবে দেখছি। সো তাহলে আমরা যেটা করব, আমরা ডক্স কার্সার, হ্যাঁ, এখানে চলে যাই, কার্সারের যে ডক্স আছে সেখানে চলে যাই। তো সেখানে যে আমরা দেখি, এখানে দেখি কনফিগারিং এমসিপি ক্লায়েন্ট, এটা যদি আমি দিয়ে সার্চ করি, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে আসি, এই দেখেন, এই যে দেখেন একটা জিনিস, কিন্তু আমি এটা ডার্ক মোড করে দেই। এই যে দেখেন ওই জেসন স্ট্রাকচারটা কিন্তু সে বলে দিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট এই জিনিসটা আমাদেরকে এখানে ঢুকিয়ে দিতে হবে। ওকে, সো এমসিপি সার্ভার্স, এই অবজেক্টের মধ্যে আমি চাইলে মাল্টিপল সার্ভার অ্যাড করে দিতে পারি। যেমন এইটা হচ্ছে আমার একটা সার্ভার, হ্যাঁ, এরকম আমার কিন্তু অসংখ্য সার্ভার থাকতে পারে। সো এটা হতে পারে আমার সার্ভার 1, এটা হতে পারে আমার সার্ভার 2, এবং প্রত্যেকটা সার্ভারকে আমার কিছু জিনিস দিতে হবে আর কি। সো আমার এখানে একটাই সার্ভার, আমরা যেহেতু ফার্স্ট সার্ভার ইনস্টল করছি, আমরা আমাদের সার্ভারটার একটা নাম দিতে পারি। ওকে, সো আমি যেটা নাম দিলাম ধরেন মাই ক্যালেন্ডার ডেটা। ক্লিয়ার? এটার কমান্ড, মানে যেটা দিয়ে আমি রান করাবো, মানে ও কোন কমান্ড দিয়ে আমার অ্যাপ্লিকেশনটা রান করাবে। ডেফিনেটলি আমি নোড দিয়ে বানিয়েছি, আমি কি লিখছিলাম, নোড index.js বা নোড সার্ভার.js। তাহলে আমি এখানে কমান্ড দিচ্ছি নোড, এবং আর্গুমেন্টসের মধ্যে আমি এখানে চাইলে নোডের ক্ষেত্রে আমি এখানে পাস করে দিব হচ্ছে আমার যে ফাইলের পাথ, কমপ্লিট ফাইলের পাথ। সো এটা হচ্ছে আমার সার্ভার.js। আমি যদি এখানে কপি পাথ দেই, হ্যাঁ, তারপরে আমি এখানে আর্গুমেন্টের মধ্যে জাস্ট সরাসরি আমার পাথটা দিয়ে দিলাম। এরপরে যদি আমার কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল প্রয়োজন হয় তাহলে সেগুলো আমি এখানে দিব।
ডেফিনেটলি আমার এখানে দুইটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের প্রয়োজন হবে। এইগুলোকে ব্যবহার করে সে রান করাবে। নোড আপনার অবশ্যই আপনার মেশিনে নোড কিন্তু ইনস্টল থাকতে হবে। যারা নোড ছাড়া জাস্ট কোড কপি পেস্ট করছেন কিন্তু মেশিনে নোড ইনস্টল নাই, তাহলে কিন্তু হবে না। কারণ আলটিমেটলি কার্সার ক্লায়েন্ট কি করবে, নোড এই ফাইলের সরাসরি পাথ দিয়ে সে আমাদের এই কাজটাই করবে, এবং সেইটা করতে যে তাকে তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে হবে, তাহলে এই ভ্যারিয়েবলগুলো আমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তাহলে ইএনভি ফাইলে আমরা দেখি একটা হচ্ছে আমার গুগল পাবলিক এপিআই কি। সো তাহলে এই জায়গাটায় যদি আমি আসি, কোথায় গেল mcp.json, এই যে একটা হচ্ছে আমার গুগল পাবলিক এপিআই কি, আরেকটা হচ্ছে আমার ক্যালেন্ডার আইডি। ওকে, এই দুটা জিনিস, এবং এগুলোর ভ্যালুগুলোও আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি এবং এটা হচ্ছে আমার ক্যালেন্ডার আইডি। ডান। সো আমার এমসিপির সার্ভার অ্যাড করার ব্যাপারটা শেষ। এখন যদি আমরা এটা ক্লোজ করে দেই এবং আমরা কার্সার সেটিংসে যাই, দেখেন এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা মাই ক্যালেন্ডার ডেটা নামে একটা টুলস এনাবলড আছে। এটা ফার্স্ট টাইম লাল দেখাচ্ছে, সো আমাকে হয়তো একটু রিস্টার্ট দেওয়া লাগতে পারে। আমি আরেকবার দিলাম, ইয়েস, এখন এটা গ্রিন আছে। ক্লিয়ার? সো এখন আমাদের এটা অ্যাক্টিভ, রানিং। সো এখন যদি আমি জাস্ট কার্সারের সব ক্লোজ করে আমি যদি কার্সারের চ্যাট উইন্ডোটা খুলি, হ্যাঁ, এবং সেখানে যদি আমি ওকে প্রশ্ন করি, ডু আই হ্যাভ এনি মিটিং টুডে, এটা লিখে যদি আমি এখন এন্টার দেই, দেখেন কি করে, ও জেনারেটিং লিখছে। খেয়াল করে দেখেন, ও থট ফর 1 সেকেন্ড, দেন লিখছে কনফার্ম সার্চ ফর টুডেজ ডেট। ওকে, সো এখানে আমাকে প্রথমে একবার অ্যালাউ চাচ্ছে, সো আমি এখানে ওকে দিলাম। সো ও আসলে যেটা চাচ্ছে সেটা হচ্ছে ডু আই হ্যাভ এনি মিটিং টুডে, ও টুডেজ ডেটটা ও সামহাও এখান থেকে বের করলো, গুগল সার্চ করে বের করলো। এইটুকু আমাদের কাজ না, ওর কাজ, ওর কনটেক্সট বের করার জন্য করেছে, ফাইন। এরপরে দেখেন ও ইন্টেলিজেন্টলি কলিং আওয়ার এমসিপি টুল করছে, গেট মাই ক্যালেন্ডার ডেটা। এবং আপনি যদি এটা খোলেন তাহলে দেখবেন ও আজকের ডেটটা পাস করে দিয়েছে। দেখেন কি ফরম্যাটে পাঠাচ্ছে। এই জিনিসটা ও আসলে আমাদের যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সেখানেও আসলে ইন্টারনালি পেস্ট করেছে, এবং ওইটাকে রিড করবে। আপনি যেই রান টুল দিবেন তখন আপনার যে এমসিপি টুল মানে গেট মাই ক্যালেন্ডার বাই ডেটা যে সার্ভারটা, সে এইটাকে টার্মিনাল থেকে তুলে নিবে, স্ট্যান্ডার্ড ইনপুট থেকে পিক করে নিবে। সো আমি এখানে রান টুল দিলাম, সে ডেটটা ঠিকই দিয়েছে, আজকের 15 তারিখে দিয়েছে। রান টুল নিলাম, দেখেন এটা তখন কি করলো, রেজাল্টটা দেখেন, আপনি দেখতে পাচ্ছেন। এই দেখেন আপনার যে রেজাল্টে, দেখেন আমি একটা অ্যারে অফ মিটিং এর রেজাল্ট পাঠিয়েছিলাম না আমার ফরম্যাটে, দেখেন ওইটা রেজাল্টে পেয়েছে। এটা আমি অফ করে দিলাম, কিন্তু আমার ইউজারকে কিন্তু সে একটা অ্যারে পাঠায় নাই। সে বলছে ইয়েস ইউ হ্যাভ ওয়ান মিটিং টুডে, June 15, 2025, ডিসকাশন অন মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথ ব্যাচ 5 at 3:30 PM এট টাইম জোন। এটা মানে আমার যে ক্যালেন্ডার আছে সেখানে সে এই তারিখে একটা ইভেন্ট পেয়েছে যে 3:30টার সময় আমার মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথ ব্যাচ 5 এর একটা মিটিং আছে। সো সেই আমি যদি আমার গুগল ক্যালেন্ডারে যাই, তো তাহলে আপনারা দেখেন এই যে আমার 15 তারিখ আমি খুলে রেখেছি, এই দেখেন আমার কিন্তু 3:30 থেকে 4:30টায় কিন্তু একটা মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথের একটা মিটিং আছে। তো সেই জিনিসটাই সে কিন্তু আলটিমেটলি রিপ্লাই দিয়ে দিল, হ্যাঁ, এবং আপনাকে কিন্তু কত সুন্দর করে সে দিল। এবং আমরা একটা ট্রাই করে দেখতে পারি, আজ কি আমার কোনো মিটিং আছে, আমি বাংলায় লিখলাম, হ্যাঁ, সো বাংলায় লিখে আমি এন্টার দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, আজ 15 জুন 2025 তারিখে আপনার একটি মিটিং আছে, ডিসকাশন অন মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথ। সো তাহলে দেখেন এলএলএম স্মার্ট এনাফ ছিল টু ফাইন্ড আউট যে আপনার প্রথমে এসে আপনার এই তথ্যটা থেকে সে ফার্স্টে ডিসকভার করেছে যে তার সাথে কানেক্টেড কোনো টুল এটার জন্য রেলেভেন্ট কিনা। সেই টুলকে গিয়ে সে প্রশ্ন করেছে তোমার কাছে কি এমন কোনো টুল আছে যেটাকে যদি আমি তোমাকে ডেট দেই তাহলে তুমি আমাকে সুমিতের বা এই ইউজারের ক্যালেন্ডার ডাটাটা দিতে পারবা। ও তখন বলেছে ইয়েস আছে। তখন ও করেছে কি, ওই যে একটা ফরম্যাট পাঠালাম সেই ফরম্যাটে ও কিন্তু সুন্দর করে ডেটটা পাস করে ওই টুলের সাথে কমিউনিকেট করেছে, এবং ওই এমসিপি সার্ভার কি করেছে, তার যে ইন্টারনাল কোড আছে সেটা রান করেছে উইথ দ্যাট প্যারামিটার। যেই প্যারামিটারগুলো কিন্তু আমরা আমাদের কোডে হ্যান্ডেল করেছি। আমরা যদি আমাদের এই কার্সারে চলে যাই এবং আমরা যদি এখন এখানে চলে আসি, কার্সার সেটিংস বন্ধ করে দিলাম, আমাদের যেই ফাইলটা ছিল এই যে, আমরা যদি আমাদের কোডে চলে আসি, আমরা কিন্তু সুন্দর করে এই যে সার্ভার ডট টুল, আমরা কিন্তু সুন্দর করে এই ডেটটাকে রিসিভ করেছি এবং সেই ডেটটার মাধ্যমে আমি কিন্তু আমার এই কন্ট্রোলার ফাংশনটা কল করে দিয়েছি এবং ফাইনালি এই ফাংশনটা রান করেছে। রান করে ও আমাকে আসলে কি দিয়েছে, আলটিমেটলি
কার্সার ক্লায়েন্টটা সে পাচ্ছে হচ্ছে একটা মিটিং এর অ্যারে, আইদার সে পাবে হচ্ছে একটা মিটিং এর অ্যারে, ভ্যালিড অ্যারে, আরেকটা পাবে ব্ল্যাঙ্ক অ্যারে। যদি সে ব্ল্যাঙ্ক অ্যারে পায় তাহলে সে কিন্তু অন্য ধরনের রেসপন্স দেবে। তো আমরা চলেন দেখে আসি যে যদি ব্ল্যাঙ্ক অ্যারে হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি ওকে প্রশ্ন করি যে ডু আই হ্যাভ এনি মিটিং টুমরো, দেখেন ও কি করে। সেই ক্ষেত্রে ও জানে যে টুমরোর ডেটটা ও ফার্স্টে বের করবে, তারপরে ও ইন্টেলিজেন্টলি আমার এখানে কন্টিনিউ করলাম আমি, ও সামহাও কার্সার এভাবে কাজ করছে, সে ওয়েব থেকে আসলে যেহেতু এখন প্রত্যেকটা এলএলএম আসলে ওয়েব সার্চ করতে পারে, সো লেটেস্ট ডেটটা সে নিয়ে নিচ্ছে। এরপরে দেখেন এগেইন সে কিন্তু আমার এমসিপি টুল কল করছে এবং দিস টাইম সে কিন্তু 16 তারিখ পাঠিয়েছে, মানে আগামীকালের ডেট। আমি ভিডিওটা রেকর্ড করছি 15 তারিখে, সো এটা কিন্তু 16 তারিখের ডেট পাঠিয়েছে। এরপর আমি যদি রান টুল দেই, হ্যাঁ দেখেন ব্ল্যাঙ্ক মিটিং এর এসছে। সো এখন দেখেন সে উত্তর কি দেয়, সে কি আপনাকে এখানে একটা ইউজারকে কি একজন নভিস ইউজারকে কি সে একটা অ্যারে পাঠিয়েছেন? না, সে তার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যেই ক্যাপাবিলিটি সেটাকে ব্যবহার করে নো ইউ ডু নট হ্যাভ এনি মিটিং স্কেডিউলড ফর টুমরো জুন 16, 2025। সো তার মানে ও ইন্টেলিজেন্টলি বের করে ফেলেছে যে কোনো মিটিং নাই এবং সেইভাবে উত্তর দিয়েছে। তার মানে আমরা আমাদের যেই গেট মাই ক্যালেন্ডার ডেটা বাই ডেট, এই যে এমসিপি সার্ভার যেটা আমরা কানেক্ট করলাম উইথ দ্যাট এমসিপি ক্লায়েন্ট অফ কার্সার, তাতে কি হলো, কার্সার এখন ক্যাপাবল আমার যে কোনো ক্যালেন্ডার ডেট মানে স্কেডিউল সে এখন আনঅ্যান্সার্ড রাখবে না। তার কাছে আমার ক্যালেন্ডার পার্সোনাল ডেটার আমি একটা কনটেক্সট দিয়ে দিয়েছি। সো নাও সে এটা দিয়ে পরিপূর্ণ হয়েছে এবং নাও ইট ক্যান অ্যান্সার। ওকে, সো বুঝতে পারছেন যে এই এমসিপি সার্ভার জিনিসটা কতটা পাওয়ারফুল জিনিস হতে যাচ্ছে। ওকে, সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডেফিনেটলি আপনারা এই এমসিপি সার্ভারের ডকুমেন্টেশনটা পড়বেন। এখানে খুবই সুন্দর করে লিখে দেওয়া আছে এবং এখানে দেখেন এই যে রিসোর্সেস, প্রম্পটস, তারপর টুলস, হ্যাঁ তারপরে স্যাম্পলিং, এরকম বেশ কিছু জিনিস এখানে অ্যাড করা যায়। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবগুলোই কনটেক্সটের টাইপগুলো একটু আলাদা। যেমন টুল হচ্ছে কোনো কিছু আপনি এক্সিকিউট করাতে চান, প্রম্পটস হচ্ছে আপনি কোনো প্রম্পট এনহ্যান্স করতে চান, মানে কনটেক্সটটা দিতেই চান হচ্ছে প্রম্পট। তারপর রিসোর্সেস আপনি দিতে পারেন, লাইক কোনো ফাইল, ডাটাবেস, এগুলোর অ্যাক্সেস দিতে পারেন। এগুলো আপনারা এখন রিড করলেই বুঝতে পারবেন, বিকজ আই হ্যাভ গিভেন ইউ দ্য ফাউন্ডেশন। এখন আপনাদেরকে আমি কনসেপ্টের ফাউন্ডেশন দিয়ে দিয়েছি এবং ফুল একটা ধারণা আপনাদের আশা করি এমসিপি সার্ভার নিয়ে হয়ে গেছে। এবং এমসিপি সার্ভার যে কোনো ব্ল্যাক বক্স নয়, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বিউটিফুল একটা জিনিস এবং আমাদের ডেভেলপারদের চাকরি না যাওয়ার জন্য একটা অত্যন্ত ভালো জায়গা। তাহলে আপনারা বুঝতেই পারছেন, তাহলে শুরু করে দিন। যা জানেন, যে নলেজটা আছে সেই নলেজটা অ্যাপ্লাই করেই আমরা অ্যামেজিং কিছু এমসিপি সার্ভার বানাতে পারি। সো আপনি কি আপনার কোম্পানির জন্য বা আপনার প্রোডাক্টের জন্য এমসিপি সার্ভার বানাবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।